শুরু করি আমাদের আজকের পড়া। আমি খুবই টায়ার্ড, আসলে ঠিক বেশিক্ষণ হয় নাই, বাসায় আসছি, এসে ক্লাস নিতে বসছি। তো আমরা মেন্টর যারা আছি আমরা সবাই অনেক কষ্ট করে ক্লাস নিতে বসি, অনেক ঝামেলার মধ্যেই। তো ইনশাল্লাহ আপনারা রেগুলার ক্লাস করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাচিভমেন্টটা ইনশাল্লাহ আরো অনেক বেশি ফ্রুটফুল হবে। তো আসেন আমি একটু শুরু করছি, আমি চলে যাচ্ছি বোর্ডে, আমি আসলে বোর্ডে পড়াই। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে ভেজাইনাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, এটা দিয়ে শুরু করছি আমরা, ছোট্ট একটা দিয়ে শুরু করব। আচ্ছা, এগুলা কি আপু? প্রি ম্যালিগন্যান্ট লেশন। এগুলাকে কেন গুরুত্ব দিতে হবে? কারণ এগুলো হচ্ছে পরবর্তীতে ম্যালিগন্যান্সিতে কনভার্ট করতে পারে। তো আজকে আমাদের টপিক কি? আজকে টপিকটা রেখেছি ভিআইএন, ভিআইএন, সিআইএন। কি কি লাগবে এই টপিকে, এইটার একটা শর্ট নোট। এটার সাথে আপনার মনে রাখতে হবে লাইট চেইন স্ক্লেরোসাস, দেখবেন চলে আসছে এটার সাথে লাইট চেইন স্ক্লেরোসাস, এটাও একটা শর্ট নোট। প্যাজেস ডিজিজ, হ্যাঁ, প্যাজেস ডিজিজের ছবি, এটা অস্পিতেও আসতে পারে, ভালভার প্যাজেস ডিজিজ। এছাড়া হচ্ছে আপনার এটা একই সাথে হচ্ছে একটা শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ভেজাইনাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, সে নিজেই একটা শর্ট নোট, ছোট্ট একটা শর্ট নোট। সিআইএন এর ক্ষেত্রে আপু সিআইএন আকারে শর্ট নোট আসে, অথবা CIN2 অথবা CIN3 এভাবে শর্ট নোট দিতে পারে। আচ্ছা, তো এর সাথে আরো অনেক কিছু মনে হবে, স্ক্রিনিং অফ সিএ সার্ভিক্স, কিভাবে স্ক্রিনিং করব, কি কি আছে, এই জিনিসগুলো আপু সিএ আপনার হচ্ছে সার্ভিক্সের সাথে ওই ক্লাসটা হবে। আচ্ছা, তো প্রথমে কোনটা বলতে চেয়েছি? VAIN। আচ্ছা, তো প্রথমে আসি ইটিওলজিক এজেন্টটা কি, তা আপনি এটা কিভাবে লিখবেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি? ভেজাইনাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, ইট ইজ এ কমন কন্ডিশন ইন গাইনোকোলজিক্যাল প্র্যাকটিস। তাহলে ইট ইজ এ কমন কন্ডিশন ইন গাইনোকোলজিক্যাল প্র্যাকটিস, এটা আপু একটা জাতীয় কথা, এটা আপনি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, এরপরে আসেন আমরা আর কি কি লিখব। আচ্ছা, তারপরে পয়েন্টসে আপনি যদি লেখেন টাইপস অথবা ক্লাসিফিকেশন, এটার মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ভেইন 1, আরেকটা হচ্ছে ভেইন 2, আরেকটা হচ্ছে ভেইন 3। আচ্ছা, ভেইন 1 যেটা, এটার মধ্যে কি হবে? আপনার আপনার খারাপ সেল, এপিথেলিয়াল লাইনিং এর আপনার লোয়ার 1/3 হচ্ছে কি হবে? খারাপ সেল দিয়ে রিপ্লেসড হবে। তাহলে এখানে কি হবে? এখানে আমার কি হবে? আচ্ছা, এখানে আমার কি হবে? এখানে আমার হচ্ছে খুবই কম পরিমাণে আপনার সেলের হচ্ছে পোলারিটি এবং স্ট্র্যাটিফিকেশন লস হবে, মিনিমাল লস অফ স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড পোলারিটি অফ সেলস। তো এটা আপনি মনে রাখবেন, পোলারিটি অফ সেলস এটা কোথায় কতটুকুতে হয়? লোয়ার 1/3 হয়। আচ্ছা, এরপর আসেন ভেইন 2, এখানে এপিথেলিয়াল অ্যাবনর্মালিটি, তাহলে এখানে এপিথেলিয়াল অ্যাবনর্মালিটি লোয়ার 1/3 থাকবে, এখানে এপিথেলিয়াল অ্যাবনর্মালিটি থাকবে হচ্ছে কোথায়? মিডল থার্ড পর্যন্ত, মিডল থার্ড অফ এপিথেলিয়াম। ভেইন 3, এখানে আপু এখানে আপনার হচ্ছে লস অফ পোলারিটি এবং স্ট্র্যাটিফিকেশন। আপনি এক লাইনে ছোট্ট কথায় পরীক্ষার সময় লিখবেন, এপিথেলিয়াল অ্যাবনর্মালিটি ইনভলভ করবে হচ্ছে কোথায়? আপনার অল লেয়ার্সে, সব লেয়ার্সে ইনভলভ করবে। আচ্ছা, তাহলে আপনি কিভাবে লিখবেন? এপিথেলিয়াল অ্যাবনর্মালিটি লোয়ার 1/3, মিডল থার্ড, অল লেয়ার্স, শেষ, টাইপস। এরপর আসি হচ্ছে এইটার রিস্ক ফ্যাক্টর কি কি আছে। আপনি যত পয়েন্ট দিতে পারবেন আপনার শর্ট নোটের নাম্বার তত ভালো আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন রিস্ক ফ্যাক্টর কি কি আছে। ইনফেকশন যদি হয় HPV 16 এবং 18 দিয়ে, এছাড়া এরই সাথে সার্ভাইকাল এবং ভালভাল ক্যান্সার যদি অ্যাসোসিয়েটেড থাকে সেটার কন্টিনিউশনে হতে পারে। আচ্ছা, এরপর আসেন আপু আমরা ডায়াগনোসিস কিভাবে করতে পারি, অথবা ক্লিনিক্যাল ফিচার হতে পারে পোস্ট কয়টাল ডিসচার্জ অথবা পোস্ট কয়টাল ব্লিডিং, এরপর আসেন আমরা এটাকে কিভাবে ডায়াগনোসিস করব। আচ্ছা,
ক্লিনিক্যাল ফিচার গেল। এবার আসি আমরা হচ্ছে কিভাবে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিসটা আমরা কিভাবে করব? তো একটা হচ্ছে আমরা ভেজাইনাল স্ক্র্যাব সাইটোলজি করি, ভেজাইনাল স্ক্র্যাব সাইটোলজি। আরেকটা হচ্ছে আমরা ভেজাইনোস্কোপি করি, ভেজাইনোস্কোপি। এবং আরেকটা আমরা করতে পারি বায়োপসি করে হিস্টোপ্যাথোলজিতে পাঠালাম, শেষ। এবার আসেন আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব। আচ্ছা, তো ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করব? ধরেন প্রত্যেকটা ভাগ করে যদি বলি, VIN1 যারা, এটা মোটামুটি 88% ক্ষেত্রে নিজে নিজে স্পন্টেনিয়াসলি রিগ্রেশন হয়। আচ্ছা, কারণ আপু অনেক সময় দেখা যায় যে HPV কোনো কারণে ঘুরতে আসছিল অল্প একটু সময়ের জন্য, এই কারণে হচ্ছে। আচ্ছা, আর এই পেশেন্টকে আমরা কিভাবে ফলো আপ করব? ফলো আপ করব প্রতি 6 থেকে 12 মাস অন্তর অন্তর, প্রতি 6 থেকে 12 মাস অন্তর অন্তর আমরা ফলো আপ করব সাইটোলজি with or without colposcopy। আচ্ছা, এবার আসেন ভেইন 2 থেকে 3, ভেইন 2 থেকে 3 এদের ক্ষেত্রে আমরা কি করব? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়াইড লোকাল এক্সেশন করতে পারি, ওয়াইড লোকাল এক্সেশন করতে পারি। আরেকটা হচ্ছে অথবা আমরা পার্শিয়াল ভেজাইনেক্টমি করতে পারি, ওই অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। আরেকটা হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড লেজার দিতে পারি। আচ্ছা, মেডিকেল অপশনের মধ্যে আছে 5% ফ্লুরোইউরাসিল ক্রিম অথবা ইমিকুইমড, ইমিকুইমড। আচ্ছা, এছাড়া আমরা দিতে পারি হচ্ছে রেডিয়েশন থেরাপি। গেল। এরপর লাস্ট একটা জিনিস দিয়ে আমরা আমাদের শর্ট নোটটা শেষ করে ফেলবো, এটার কমপ্লিকেশনস কি হতে পারে। কমপ্লিকেশনস শেষ পয়েন্ট, কমপ্লিকেশনস কি হতে পারে? ভেজাইনা যেহেতু সে চিপসায় যেতে পারে, স্টেনোসিস হতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে অ্যাডহেশন হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে পেশেন্টের আপনার ফিস্টুলা হতে পারে, আলসারেশন হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের কথাগুলো। লাস্টে আমরা কনক্লুশন দিব। সো vein should be treated accordingly and timely, অথবা আপনারা এটাও লিখতে পারেন vein should be treated with sympathy and empathy। মানে এরকম একটা উপসংহার আপু লাস্টে যেন থাকেই, এটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ভালভা। ভালভার হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনের মধ্যে কি আছে? প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ ভালভা। তো এইটা আপু ক্লাসিফিকেশনটা একটু পড়তে হয়। হ্যাঁ, তো এই ক্লাসিফিকেশনে কি কি আছে, এই ক্লাসিফিকেশনটা একটু জানলে ভালো। আচ্ছা, তো প্রথমে আসি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ ভালভার মধ্যে কি কি আছে। একটা হচ্ছে নন নিওপ্লাস্টিক ইপিথেলিয়াল ডিসঅর্ডার অফ স্কিন অ্যান্ড মিউকোসা। এটার মধ্যে কে কে আছে? এটার মধ্যেই আছে হচ্ছে লাইচেন স্ক্লেরোসাস। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে স্কোয়ামাস হাইপারপ্লাসিয়া। এই দুইটাকেই বলা হচ্ছে ভালভার ডিস্ট্রফি। এরপর আসেন হচ্ছে ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া। এটার মধ্যে কি কি আছে? তো এটার মধ্যে একটা হচ্ছে আপু, একটা হচ্ছে স্কোয়ামাস ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া। এটার মধ্যে কি আছে? VIN। তো এটার মধ্যেও ভাগ আছে আপু, VIN এর মধ্যেও ভাগ আছে। আমরা VIN-টাকেই শুধু জানি, স্কোয়ামাস ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়াটা হচ্ছে VIN। এরপর আরেকটা কি আছে? নন স্কোয়ামাস ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়ার মধ্যে কি কি আছে? একটা হচ্ছে প্যাচেস ডিজিজ এবং আরেকটা হচ্ছে টিউমার অফ মেলানোসাইটস। আচ্ছা, তাহলে আমরা এই ভাগটার মধ্যে সুন্দর করে দেখে ফেলছি কে কোথায় আছে, কোন জায়গায় পড়ছে। আচ্ছা, এই ক্লাসিফিকেশনটা আমরা জানবো। তো এবার আমরা চলে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা শর্ট নোট, এটা অনেক পরীক্ষায় আসে। লাইচেন স্ক্লেরোসাস খুবই কমন এবং অনেক পরীক্ষায় আসে। লাইচেন স্ক্লেরোসাস, তাহলে এটা আমরা কিভাবে শুরু করব? লাইচেন স্ক্লেরোসাস ইজ এ কমনেস্ট হোয়াইটিশ লেশন। শুরুটা একটা ইন্ট্রোডাকশন দিব। কমনেস্ট হোয়াইটিশ লেশন অফ
of vulva of postmenopausal lady এটা দিয়ে আপনি একটা আপনার ইন্ট্রোডাকশন করলেন, কিন্তু ইন্ট্রোডাকশনে লিখবেন না যে এটা ইন্ট্রোডাকশন, জাস্ট একটি ইন্ট্রোডাকশন দিলেন। আচ্ছা, লাইচেন্স ক্লোসাস। এরপরে আসেন হচ্ছে আমার এটার ইটিওলজি কি, তারপরে একটা পয়েন্টে আমরা যাচ্ছি ইটিওলজি। পরীক্ষা একটু ফাঁকা ফাঁকা করে আমরা লিখবো, লেখাটা সুন্দর ক্লিয়ার রাখার চেষ্টা করব। ইটিওলজি, তো আসল ইটিওলজি আসলে আমরা কেউ জানি না, আননোন। এছাড়া কি হতে পারে, জেনেটিক কারণে হতে পারে, হরমোনাল কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে। ইনফেকশনে কি আছে, ক্যান্ডিডা, আরেকটা হচ্ছে করিনি ব্যাকটেরিয়াম মিনি মাম। তাহলে ক্যান্ডিডা আর করিনি ব্যাকটেরিয়াম, এই কথাটা মনে রাখলেই হবে। আচ্ছা, এছাড়া আনকন্ট্রোল ডায়াবেটিসও একটা কারণ, অন্যান্য অটোইমিউন ডিজিজ থাকলেও আমার এটা হতে পারে। আচ্ছা, এরপর আসি আমার পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি থাকবে। ক্লিনিক্যাল ফিচার, আচ্ছা, তারপরে এবারে আসি ইটিওলজির পরে চলে যাচ্ছি ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিমটম যেটাই বলেন। আচ্ছা, এবার আসি আমার হচ্ছে কি কি ক্লিনিক্যাল ফিচার থাকবে। তো একটা হচ্ছে পেশেন্টের অনেক প্রুরিটাস থাকবে, এটা খুবই কমন যে পেশেন্ট প্রুরিটাস নিয়ে আসে এবং তার খুবই ইন্ট্রাক্টেবল সোরনেস থাকবে। এছাড়া হচ্ছে পেশেন্টের ডিজিউরিয়া, ইভেন পেশেন্টের ডিসপ্যারোনিয়া এবং পেইনফুল ডেফিকেশনটাও হচ্ছে পেইনফুল। আচ্ছা, গেল। এরপর আসেন পেশেন্টের এটা কোন সাইটে হয়, তাহলে এটাও একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি কোন সাইটে এটা হচ্ছে। তো এটা হয় আপু নন হেয়ার বিয়ারিং এরিয়া ইনার সারফেস অফ ভালভা, এখানে হয়। এছাড়া এটা কোন জায়গায় হতে পারে, পেরিনিয়ামে যেতে পারে, লেবিয়া মাইনোরাতে হতে পারে এবং হচ্ছে ক্লাইটোরিসে হতে পারে, ক্লাইটোরিসে। ইভেন আপু এটা দুই দিকে গিয়ে আপনার ইনগুইনাল ফোল্ডেও যেতে পারে। বলা হয় এটা ফিগার অফ 8 এর মতো হয়ে থাকে, পেপার হোয়াইট হয়ে থাকে। আচ্ছা, এবং দেখা যায় যে আপনার সবসময় এই যে রাবিং, চুলকানো, ঘষে ঘষে পেশেন্টরা চুলকাচ্ছে, ফাইনালি নর্মাল স্কিন টেক্সচারটাও হারিয়ে যেতে পারে। আচ্ছা, এবং দেখা যায় লেবিয়া মাইনোরাটা এরকম ফিউজড হয়ে গেছে এবং ক্লাইটোরিসটা একদম মিশে গেছে, ফাইমোসিস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে। তো এটার আপু হিস্টোপ্যাথোলজিটা আমার খুব ভালো জানা থাকতো, যেহেতু আমি পার্ট 1 খুব পড়াইতাম এগুলা। তো আমার এফসিপিএস পরীক্ষার অস্পিতে আইই হচ্ছে ভাইবার মতো। তো ওখানে যখন এইটা জিজ্ঞেস করলো তখন আমার খুব মনে ছিল হিস্টোপ্যাথোলজিটা আমারে জিজ্ঞেস করতো। দেখলাম হিস্টোপ্যাথোলজিটা ম্যাডাম নিজেই বলে ফেলতেছেন, শুধু ট্রিটমেন্টটা জিজ্ঞেস করলেন। যাই হোক, ডায়াগনোসিসটা কি আপু, এটা কিভাবে ডায়াগনোসিস করতে পারি, আমরা বায়োপসি নিব। হ্যাঁ, বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করব। আচ্ছা, তো এটা আমরা কেস পাঞ্চ বায়োপসি ফরসেপ দিয়ে নেই, কেস পাঞ্চ বায়োপসি ফরসেপ দিয়ে আমরা বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো। এবং আপনার এক্ষেত্রে দেখা যায় মাল্টিপল বায়োপসি লাগে। তা আপনি একটা লাইনে শর্ট নোটে লিখবেন, একটু জেনে রাখেন কি দিয়ে করি, কেস পাঞ্চ বায়োপসি ফরসেপ, এবং কি একটা জায়গা থেকে নিব না মাল্টিপল জায়গা থেকে নিব। আচ্ছা, এখন আসেন ট্রিটমেন্ট। আচ্ছা, ট্রিটমেন্টে যে আমরা পেশেন্টকে কি বলবো, টাইট আন্ডারগার্মেন্টস পরবেন না, কাপড় দিয়ে চুলকানির জায়গায় ঘষে ঘষে চুলকাবেন না। এটা কিভাবে বলবো, patient should be counseled about avoiding tight undergarments, rubbing, এগুলো অ্যাভয়েড করতে বলবো। তাকে বলবো, তাহলে প্রথমে কাউন্সিলিং এন্ড রিঅ্যাসুরেন্স, এত ভাঙ্গা ভিতরে বলা লাগবে না, আপনি জানার জন্য জানেন। ভালভাটাকে সে কি করবে, ভালভা শুড বি কেপ্ট ড্রাই। আচ্ছা, এছাড়া আমরা কি দিব, ইমোলিয়েন্ট দিব ইচিং ড্রাইনেসটা অ্যাভয়েড করার জন্য। এবার আসেন স্পেসিফিক ট্রিটমেন্টে আমরা কি কি জিনিস দিব। স্পেসিফিক ট্রিটমেন্টে আমরা কি দিব, ক্লোবেটাসল প্রোপিওনেট 0.05% ক্লোবেটাসল প্রোপিওনেট, এটা আমরা হচ্ছে 2 বেলা দিব। কতদিন দিব, 1 মাস।
এরপরে ওয়ান্স ডেইলি দিব হচ্ছে 2 মাস, এবং এভাবে মোটামুটি 75% ক্ষেত্রে আমরা সাকসেস পাই। এছাড়া আমরা কি দিতে পারি, লো ডোজ ইস্ট্রোজেন দিতে পারি, টপিক্যাল লো ডোজ ইস্ট্রোজেন, হ্যাঁ 1% ইস্টাইল। আচ্ছা, এবং রিফ্র্যাক্টরি কেসে আমরা হচ্ছে সার্জারি করতে পারি, হ্যাঁ সার্জারি কোথায় করতে পারি, আপনার রিফ্র্যাক্টরি কেসে। এগুলোতে যদি কাজ না করে তখন আমরা হচ্ছে পার্সিয়ালি আমরা এক্সিশন করতে পারি, হ্যাঁ করতে পারি তখন। আচ্ছা, তাহলে এইটা আমাদের মোটামুটি হলো, আমরা বুঝে গেলাম কি কি এটার মধ্যে কি কি পড়লাম এবং হচ্ছে জানলাম এটা। এখন আসেন স্কোমাস হাইপারপ্লেসিয়া, এটা আমাদের ডিজিওদের লাগে না। এবার আমি চলে যাচ্ছি ভিআইএন, হ্যাঁ ভিআইএন এ চলে যাচ্ছি। আচ্ছা, তো ভালভার ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া ক্লাসিফিকেশনটা আপু আসলে একটু চেঞ্জ, এটা নতুন ক্লাসিফিকেশন, আগে এইভাবে করে ছিল না। হ্যাঁ, তো এই ক্লাসিফিকেশনটা যেহেতু নতুন, আমরা জানবো কোনটার মধ্যে কি পড়েছে। আচ্ছা, এবার আমরা পড়বো ভালভার ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। ভিআইএন, আচ্ছা তো ভিআইএন এর ক্ষেত্রে ভিআইএনটা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ তো এটা হচ্ছে ভিআইএনটা কি, আমরা আগে অনেক রকম বলতাম, এখন আমরা বলবো ভিআইএন ইজ হিস্টোলজিক হাই গ্রেড স্কোয়ামাস ইন্টারএপিথেলিয়াল লেশন। তাহলে আপনি এটা দিয়ে শুরু করবেন, তাহলে ভিআইএন ইজ histologic high grade intraepithelial lesion, এটা দিয়ে আমরা শুরু করলাম। তাহলে ভিআইএন মানে এইটা। আচ্ছা, তো আগের বইতে আপনার হচ্ছে দত্তর আগের বইটাতে হচ্ছে আপু ক্লাসিফিকেশনে ভিআইএন 1, 2, 3 এভাবে করে অনেক কথা বলেছিল, এখন নতুন বইতে এটা একটু চেঞ্জ করেছে। হ্যাঁ, তো ভিআইএন এর ক্ষেত্রে আগে যেটা ছিল আপু ভিআইএন 1, ভিআইএন 2, তো ভিআইএন 3, তো বলা হয়তো ভিআইএন 1 বলে আসলে কিছু নাই, এটারে হচ্ছে একদম 2004 সালে, হ্যাঁ আপনার হচ্ছে 2004 সালে ISSVD সে বলছে যে না ভিআইএন 1 কে ধাক্কা মাইরা পাঠায় দেন, ভিআইএন বলতে ভিআইএন 2, 3 এই হাই গ্রেড লেশনকে বোঝানো হয়ে থাকে। আচ্ছা, তো ফাইনালি 2012 সালে হ্যাঁ একটা নতুন হচ্ছে টার্মিনোলজি দেওয়া হয়েছে ভিআইএন, বাস। আচ্ছা, তাহলে এত কথা দরকার নাই, জানার জন্য অনেক কিছু জানবো ভিআইএন এর ক্ষেত্রে। এখন আসি এটা ক্লাসিফিকেশন কি আছে। তাহলে আমরা একটা ইন্ট্রোডাকশন দিলাম, মাঝখানে কয়েকটা কথা জেনে নিলাম, কিন্তু লেখার সময় এরপরে কি লিখবো, ক্লাসিফিকেশন অথবা টাইপস, আপনি যেভাবে লিখতে চান। তো এটার মধ্যে কি কি আছে, একটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে ইউজুয়াল টাইপ, ভিআইএন ইউজুয়াল টাইপ, হ্যাঁ আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড টাইপ, এই দুইটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার 2016 সালে এই রিকমেন্ডেশন আসছে লাস্ট এটা। আচ্ছা, আর আরেকটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ভালভার এলসিল লো গ্রেড স্কোমাস ইন্টারএপিথেলিয়াল লেশন, হ্যাঁ এইচপিভির কারণে ফ্ল্যাট কন্ডাইলোমা টাইপের হয়, এটা একটা। আরেকটা হচ্ছে ভালভার হাই গ্রেড স্কোমাস ইন্টারএপিথেলিয়াল লেশন, এইটার মধ্যে ভিআইএন 2, ভিআইএন 3 পড়েছে। তো এটা মেইনলি কাকে দিয়ে হয়, অনকোজেনিক এইচপিভি দিয়ে হয়, আচ্ছা, আর এইটা হয় জাস্ট একটা ফ্ল্যাট কন্ডাইলোমার মতো দেখতে পাই, অথবা এইচপিভি ইফেক্টের কারণে দেখতে পাই। এরপর আসি হচ্ছে ডিফারেন্সিয়েটেড টাইপ। আচ্ছা, এইটা একটা ক্লাসিফিকেশন, এটা আরেক ধরনের ক্লাসিফিকেশন। ডিফারেন্সিয়েটেড টাইপ এটা হচ্ছে অনকোজেনিক দিয়ে হয়, এবং এটা হচ্ছে আপু একটু আনকমন। তাহলে আপনি জাস্ট টাইপস বলে দিলেই হবে কি কি টাইপস আছে এটার মধ্যে। আচ্ছা, মোটামুটি গেল কি কি টাইপস আমরা পড়ে ফেলেছি, এগুলোর মধ্যে অনেক কথা আছে, তো এত কথা আসলে আমাদের লাগবে না, কারণ
আমরা ঠিক যতটুকু না জানলেই না, আর যেভাবে আমরা নোটে লিখবো ওইটাই আমরা একটু পড়ে ফেলবো। আচ্ছা, এবার আসেন হচ্ছে ভিআইএন এর ক্ষেত্রে কি কি ক্লিনিক্যাল ফিচার থাকবে। আচ্ছা, এটার মধ্যে আপু কি কি হচ্ছে আমার ক্লিনিক্যাল ফিচার বা টাইপস থাকবে। তো একটা হতে পারে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, আমাদের কমন সমস্যা চুলকানি, চুলকাইলে বার্নিং সেন্সেশন হবে, পেইন হবে, ডিজিউরিয়া হবে এবং ডিসপ্যারোনিয়া হবে। হ্যাঁ, এবং হচ্ছে আপনি একটা লাম্প অথবা গ্রোথ আকারে পেতে পারেন। ক্লিনিক্যাল ফিচারে এটা একটা লাম্প অথবা গ্রোথ আকারে আসতে পারে ক্লিনিক্যাল ফিচারে। আচ্ছা, এরপর আসি আমরা হচ্ছে এখানে কিভাবে হচ্ছে আমরা এটাকে এক্সামিনেশন করব বা আমরা কি ইনভেস্টিগেশন আমরা করতে চাই। তা আমরা লেখার সময় আপু সহজ করে লিখব, আমরা করব হচ্ছে ভালভোস্কোপি করব। তো এটা দিয়ে আমরা কি করি, ম্যাগনিফিকেশন, কল্পোস্কোপির মতো এটাও একটা ভালভাকে দেখার মতো একটা যন্ত্র ভালভোস্কোপি। এটা দেখে আমরা কি করব, ভালভোস্কোপি করে সাসপিশিয়াস এরিয়া থেকে বায়োপসি নিব। আচ্ছা, বায়োপসি নিলাম। আচ্ছা, বায়োপসি করে আমরা কি করব, তো এখানেও বলা হচ্ছে কেস পাঁচ বায়োপসি ফরসেপ দিয়ে আমরা নিব। আচ্ছা, বায়োপসি করে অ্যান্ড হিস্টোপ্যাথোলজি, ব্যাস এটাই হচ্ছে আমাদের কনফার্মেটরি। আচ্ছা, এখন এই যে ভিআইএন আপু, এটার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কি কি আছে, ক্লিনিক্যাল ফ্যাক্টর ডায়াগনোসিস বলেছি, এটার মধ্যে রিস্ক ফ্যাক্টর কি কি আছে। তো একটা হচ্ছে ম্যালনিউট্রিশন, এটার কারণে অনেক কিছু হয়। আচ্ছা, পুয়ার পার্সোনাল হাইজিন যদি আমার খারাপ হয়, যে কোনো কিছুর কারণ আপু হচ্ছে ইমিউনোসাপ্রেশন। আরেকটা হচ্ছে পেশেন্টের যদি প্রিভিয়াস রেডিয়েশন থেরাপি থাকে, লং টার্ম যদি ওসিপি ইউজ করে, ইভেন প্রেগনেন্সি ইটসেলফ একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, নতুন একটা কথা একটু বলে আসি ডায়াগনোসিসে, এটা আমি একটু মিস করেছি। ডায়াগনোসিসের ক্ষেত্রে বায়োপসি, হিস্টোপ্যাথোলজি ছাড়াও মোস্ট রিসেন্টলি আমরা আরেকটা টেস্ট করি, এটা একটু এখানে অ্যাড করে নেবেন, সরি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি মোস্ট রিসেন্টলি এটা আমরা করি। তা আমরা যদি P16 করি, এটা হচ্ছে নেগেটিভ হবে। হ্যাঁ, নেগেটিভ হবে হচ্ছে আপনার কিসে, ভিআইএন। হ্যাঁ, ভিআইএন হচ্ছে আমাদের এটা নেগেটিভ আসতেছে, P16টা নেগেটিভ আসতেছে, আর P53টা হচ্ছে 90% ক্ষেত্রে আপনার হচ্ছে এটা কি আসবে, পজিটিভ আসবে। তো নেগেটিভ আসে কাদের ক্ষেত্রে, ওই যে ডিফারেন্সিয়েটেড ভিআইএন এ নেগেটিভ আসে, পজিটিভ আসে ডিফারেন্সিয়েটেড ভিআইএন এ, এবং তখন আমরা বুঝি একদম হাই পসিবিলিটি অফ বেজাল লেয়ারে পৌঁছে গেছে। তাহলে এটাও একটা নতুন, এটা একটু মনে রাখবেন। মোস্ট রিসেন্টলি আমরা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রিও করি। আচ্ছা, এবার আসেন ভিআইএন এর ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। আচ্ছা, আজকের ক্লাসটা আসলে খুব শর্ট হবে, কারণ হচ্ছে এখন আসলে ঈদের মৌসুম, সবাই ঘুরতে টুরতে চলে গেছেন, কারো আসলে এখন ক্লাস করার ইচ্ছা নাই, মানে সবাই কেনাকাটা, গরু টরু দেখা, এইসব ক্ষেত্রে আসলে সবাই ব্যস্ত। কিন্তু আমরা যারা ডাক্তার বা পরীক্ষার্থী, তাদের তো সবসময় পড়তে হয়, এই জন্য পড়াটাকে চালাতে হয় আর কি, কিছু করার নাই। আচ্ছা, তো এই যে আপনার ম্যানেজমেন্টের মধ্যে ভিআইএন এর লো গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথেল লেশন যারা, ভিআইএন লো গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথেল লেশন যারা, এটা হচ্ছে আপু সেলফ লিমিটেড। এখানে সাধারণত কোনো ট্রিটমেন্ট দরকার নাই। আরেকটা হচ্ছে যেটা ভালভার হাই গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথেল লেশন, এটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন, এবং এই ক্ষেত্রে আমাদের লোকাল অথবা এক্সিশন বা সার্জারি লাগবে। আচ্ছা, তো আমরা কি কি দিব মেডিকেলের মধ্যে, কি কি দিব মেডিকেলের মধ্যে, আমরা টপিক্যাল দেই। হ্যাঁ, ইমিকুইমড 5% ক্রিম, আর একটা হচ্ছে সিডোফোভির অথবা 5% ফ্লুরোইউরাসিল।
মেডিকেল। এরপরে আসি হচ্ছে এটা দেওয়ার পরে অবশ্যই আমরা রেগুলার তাকে 6 মাস পর পর ফলো আপ করবো। আচ্ছা, এছাড়া সার্জারির মধ্যে কি কি অপশন আছে? তো একটা হচ্ছে সার্জারির ক্ষেত্রে একটা কথা বলা হয় লোকাল সুপারফিশিয়াল এক্সিশন। যদি লোকালাইজ থাকে তাহলে টার্মটা হচ্ছে লোকাল সুপারফিশিয়াল এক্সিশন। হ্যাঁ, এটা একটা অপশন। আচ্ছা, এছাড়া আমরা কি করতে পারি? আমরা হচ্ছে লেজার থেরাপি দিতে পারি, কার্বন ডাইঅক্সাইড লেজার থেরাপি দিতে পারি। আমরা আরেকটা কি করতে পারি? কুসা। নাকি আপনারাও খুব টায়ার্ড আপু, পড়ার কোনো শক্তি নাই, ইচ্ছা নাই, শুনতে ইচ্ছা করে না, পড়তে ইচ্ছা করে না, আপনাদেরও কি এই একই কন্ডিশন চলতেছে নাকি? আচ্ছা, আচ্ছা, পার্টিসিপেশন তো খুবই পুয়ার, পার্টিসিপেশন পুয়ার, কোনো রেসপন্স নাই। বুঝতেছি না কেউ আসলে করতেছেন কিনা, নাকি হাটে গিয়ে একটু ক্যামেরাটা অন করছিলেন তখন ক্লাসে ঢুকে আসেন। আচ্ছা, যাই হোক, প্যাজেস ডিজিজ। তাহলে প্যাজেস ডিজিজ আমরা কি জানি? প্যাজেস ডিজিজ হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ভিআইএন, স্পেশাল টাইপ অফ ভিআইএন। এই কথাটা বলে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনটা শুরু করব। আচ্ছা, এরপর আসি হচ্ছে হিস্টোলজিক্যাল প্যাটার্নটা আমরা কোথাও বলবো না, কোনো জায়গায় বলবো না। আচ্ছা, এটার হচ্ছে ফিচার কেমন হবে, ক্লিনিক্যাল ফিচারটা কেমন হবে? আচ্ছা, আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারটা কেমন থাকবে আপু? একটা হচ্ছে ভালভার মধ্যে সোরনেস থাকবে এবং আরেকটা হচ্ছে প্রুরিটাস। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে এটা গেল, দেখতে আপু কেমন হয়? একদম হচ্ছে ছোট ছোট দানার মতো রেড ভেলভেটি এক্সিমেটাস লেশন থাকে ভালভার মধ্যে, এটা হচ্ছে অ্যাপারেন্টলি এরকম থাকে। আচ্ছা, কাদের হয়? এটা মেইনলি পোস্ট ম্যানোপোজাল লেডিদের হয়। তো এটা কোথায় কোথায় হয়, কোন কোন সাইটে হয়? শোনা যায় নাই, পোর সিগন্যাল ছিল না আপু, আমি যা যা বলেছি তখন হচ্ছে ছিল, পোর সিগন্যালের সময় আমি কিছু বলি নাই। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে সাইট, এটা কোন কোন জায়গায় হবে? এটা হচ্ছে হেয়ার বিয়ারিং এরিয়াতে হয়, হেয়ার বিয়ারিং এরিয়া অফ হেয়ারি এরিয়া অফ দ্য ভালভা এখানে হবে। এবং এটা কোথায় যেতে পারে? মনসে যেতে পারে, বাটকে যেতে পারে এবং থাইতে। আচ্ছা, তো সাধারণত আপু ভালভার প্যাজেস ডিজিজটা কিন্তু সেকেন্ডারি, এটার সোর্সটা আপনার হচ্ছে, প্রাইমারি সোর্সটা কিন্তু সাধারণত মানে যেটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে একটু কিউটিনিয়াস আপনি এরিয়াগুলো দেখতে পাবেন, কিউটিনিয়াস লেশন দেখতে পারবেন। আর সেকেন্ডারিটা হচ্ছে নন কিউটিনিয়াস হয়। আচ্ছা, তাহলে এটা দুই ধরনের হতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি। আচ্ছা, ডায়াগনোসিস আমরা কিভাবে করব? বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। আজকের ক্লাসে যা পড়াইতেছি সবগুলো ডায়াগনোসিস হচ্ছে বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। এরপর আসেন হচ্ছে ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে আমরা কি করব? রিসেকশন করব এন্টায়ার গ্রস লেশন, এন্টায়ার গ্রস লেশনের রিসেকশন অফ এন্টায়ার গ্রস লেশন। আচ্ছা, এটা লেজার থেরাপি আপু খুব একটা ভালো কাজ করে না, হ্যাঁ, খুব একটা কাজ করে না। আর আরেকটা হচ্ছে যে আপনার রুটিন ফলো আপে পেশেন্টকে বছর বছর ফলো আপে রাখতে হয়, এখানে একটা রিকারেন্স হওয়ার চান্স থাকে। তো বলা হয় যে অন্য কোনো সমস্যা আছে কিনা, এই জন্য মাল্টিপল বায়োপসি নিয়ে সবসময় এক্সক্লুড করে ফেলতে হয়। আচ্ছা, আর যদি দেখি যে পজিটিভ, তখন আমাদের হচ্ছে লিম্ফ নোড গুলাকেও ফেলতে হবে। আচ্ছা, পেশেন্টকে আমরা ফলো আপে রাখবো, এরই সাথে ব্রেস্ট, সার্ভাইকাল, জিআইটির আপনার স্ক্রিনিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা রিসেকশন অফ এন্টায়ার গ্রস লেশন অথবা সিম্পল ভালভেক্টমি এই কথাটা বললাম লেখার সময়, বাকি কথাগুলো জাস্ট জেনে রাখবো। আর এছাড়া আমরা টপিক্যাল ইউজ করতে পারি ইমিকুইমড ক্রিম, ইমিকুইমড ক্রিম আমরা হচ্ছে সার্জারির পরে এবং যারা রিপিট সার্জারির জন্য ফিট না তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ইমিকুইমড। হ্যাঁ, সরি আপু ফর বিং হ্যাড। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। না আপু, আজকে খুবই মনে হয় সবাই খুবই হচ্ছে ব্যস্ত, আর টপিকটা একটু কঠিন, কিন্তু আসলে শুরু করতে হবে। আমি একটু কঠিনটা দিয়ে শুরু করি, তাহলে সুবিধা হয়। আচ্ছা,
এবার আমরা চলে যাব হচ্ছে সিআইএন। সিআইএন এ আমরা চলে যাব। তো সিআইএন এর ক্ষেত্রে সর্বশেষ যে আমাদের হচ্ছে লেকচারটা নিয়েছিলেন, আমাদের ওজিএসবি তে সর্বশেষ যে লেকচারটা হয়েছিল, এখানে জাস্ট কয়েকটা কথা, একদম আগে কিছু কথা, অনেক কথা বলা হতো, এখন কয়েকটা গ্রস কথা বলে দিয়েছে যে ঠিক এটা এরকম বলতে হবে, বাস তাইলেই হবে। তো সিআইএন এর ক্ষেত্রে আমরা কিভাবে শর্ট নোটটা লিখবো, তো আমরা শর্ট নোটও করবো আপু, এছাড়া এক্সট্রা কথাগুলো আমরা জেনে ফেলবো, তাহলে কি আমাদের সবকিছুই পড়া হয়ে গেল। আচ্ছা, তাহলে কিভাবে আমরা একটা শর্ট নোট, সিআইএন এর শর্ট নোট আসুক বা সিআইএন 2 বা 3 এর শর্ট নোট আসুক, আমরা সেটা কিভাবে লিখবো। আচ্ছা, আচ্ছা এবার আসেন তাহলে শুরু করছি সিআইএন। তো সিআইএনটা কি? সার্ভাইকাল ইন্টারপিথালিনেশন। এটা আমরা যখন শুরু করব একটা সুন্দর করে একটা ডেফিনেশন দিয়ে এটাকে শুরু করব। তাহলে সিআইএন মিন্স ডিসঅর্ডার্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইপিথেলিয়াল লাইনিং অফ সার্ভিক্স। সিআইএন মিন্স, এটা দিয়ে যদি শুরু করি, disordered growth and development of epithelial lining of cervix। আচ্ছা, তো এইটার কি আছে? ক্লাসিফিকেশন আছে, সিআইএন 1, 2, 3। এটা টাইপসে আমরা যদি যাই, টাইপসে কি বলছি আমরা? সিআইএন 1 হচ্ছে মাইল্ড ডিসপ্লাসিয়া, disordered growth in the lower 1/3 of the epithelial lining. Lower 1/3 of epithelial lining এ disordered growth আছে বা abnormal growth আছে। সিআইএন 2 তে কি আপু? abnormal growth আছে কোথায়? আপনার হচ্ছে 2/3 পর্যন্ত, 2/3 of epithelial lining। সিআইএন 3 হচ্ছে disordered growth আছে আমার কোথায়? আচ্ছা, ডিসঅর্ডার গ্রোথ আমার কোথায় আছে? আমার এখানে ফুল থিকনেস, মানে একদম পুরাটা জুড়ে আছে, পুরাটা জুড়ে আছে। আচ্ছা, তো এইটা আপু একটু পার্থক্য আছে, আমি একটু ভাগ করে বলি। সিআইএন 1, 2, 3, আরেকটা আছে হচ্ছে সিআইএস। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে 1/3, হ্যাঁ 1/3, এটা হচ্ছে মিডল থার্ড, অথবা এটাকে আপনি 2/3ও বলতে পারেন। মিডল থার্ড অথবা 2/3 জুড়ে আছে। সিআইএন 3 তে আছে হচ্ছে মোর দ্যান 2/3 এরিয়া জুড়ে অ্যাবনর্মাল সেল আছে। সিআইএস যেটা কার্সিনোমা ইনসিটুতে ফুল থিকনেস জুড়ে অ্যাবনর্মাল সেলস আছে, ফুল থিকনেস জুড়ে আছে, এবং এখানে কিন্তু বেসমেন্ট মেমব্রেনটা ইনট্যাক্ট থাকবে এবং এখানে ডিসরাপশন থাকবে না। বাস, এটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশনটা। তো এবার আসি আমরা, এটা আপনার প্রোগ্রেশন রিগ্রেশন হারটা জেনে রাখতে হয়, যে কোনো কিছুতে পরীক্ষায় জিজ্ঞেস করতে, অথবা আপনার যে কোনো কিছুতে যে কোনো সময় জিজ্ঞেস করে ফেলতে পারে, এটা একটু জেনে রাখলে ভালো। হ্যাঁ, একটা হচ্ছে কত পার্সেন্ট ক্ষেত্রে এটা নিজে নিজে ঠিক হয়ে যায় রিগ্রেশন, কত পার্সেন্ট ক্ষেত্রে এটা প্রোগ্রেশন হয়ে ইনভেসিভ ক্যান্সার হতে পারে। তো সিআইএন 1, 2 এবং সিআইএন 3। আচ্ছা, রিগ্রেশন মানে ঠিক হয়ে গেল। সিআইএন 1 হয়েছে 57% ক্ষেত্রে এটা রিগ্রেস হয়ে যেতে পারে, 2 হতে পারে 43% ক্ষেত্রে রিগ্রেস, আর 3 হচ্ছে 32% ক্ষেত্রে। ইনভেসিভ ক্যান্সারে প্রোগ্রেস করতে পারে 1%, 1.5% এবং 12% ক্ষেত্রে। এখানে আরো আছে, জাস্ট এই দুইটা একটু জেনে রাখলে আপু ভালো। আচ্ছা, এখন এটা আমরা জেনে ফেললাম। এরপরে আমরা হচ্ছে কি করব, এখানে আমাদের অনেক কথা বলতে হয়, এই জন্য আমাদের হিস্ট্রিতে একটু কেয়ারফুল থাকতে হয় যে আমরা এই শর্ট নোটে আসলে কতটুকু লিখব। আচ্ছা, তো এরপরে যদি আমরা যাই আমাদের পেশেন্টের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কি কি আছে। রিস্ক ফ্যাক্টর তো আপু খুবই সহজ, পেশেন্ট যদি লো সাইসমিক কন্ডিশন থেকে আসে। আচ্ছা, তো এটা আপু দেখবেন দত্ততে এভাবে আছে। আবার হচ্ছে আমরা যে আমাদের খুব লিজেন্ডারি একজন প্রফেসরের ওখানে পড়ি, সেখানে কিন্তু আবার এভাবে আছে, প্রবাবল রিস্ক ফ্যাক্টর এবং হচ্ছে এস্টাবলিশ রিস্ক ফ্যাক্টর।
তা আপনি দুইভাবেই লিখতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। দেখবেন এইভাবে আপনাদের কেসে ব্যাখ্যা সহ পড়াচ্ছি, ওইটাও বলতে পারেন, আবার একবারেও বলে দিতে পারেন। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে আপনার লো সোশিওইকোনমিক কন্ডিশন। ভয়েস আপু খুবই হার্শ হয়ে গেছে, মানে খুবই দুঃখজনক যে আমার ভয়েস খুবই একদম রাফ, মানে ভোকাল কর্ডের খুব খারাপ অবস্থা। আচ্ছা, ভেরি প্যাথেটিক, মাল্টিপ্যারিটি। এরপরে আসেন হচ্ছে অবস্টেটিক এর মধ্যে আর্লি ম্যানার্কি, আর্লি চাইল্ড বিয়ারিং যদি থাকে, রিপিটেড ভেজাইনাল ডেলিভারি যদি হয়, রিপিটেড ভেজাইনাল ডেলিভারি। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি পুয়ার হাইজিন মেনটেন করে। আচ্ছা, মাল্টিপল পার্টনার কি বলছি, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যদি থাকে, সেক্সুয়াল পার্টনার যারা সেক্স ওয়ার্কার তারা হচ্ছে আপনার একটা রিস্ক ফ্যাক্টর, সেক্স ওয়ার্কার যারা আছে। আচ্ছা, তাহলে আমাদের এগুলা বলে দিলে ইনশাল্লাহ হবে। এরপর আসেন হচ্ছে আমরা এটা কি করি, সিআইএন কে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, কিভাবে স্ক্রিনিং করব, যেটাই বলতে চান। আচ্ছা, তো স্ক্রিনিং তো আপু বলেছি, আমি আজকে আপনাদেরকে স্ক্রিনিং পড়াবো না, স্ক্রিনিং আপনাদের সিএ সার্ভিসের ক্লাসের সাথে হবে। তো ডায়াগনোসিসটা আমরা কিভাবে করতে পারি সিআইএন কে, ডায়াগনোসিস অফ সিআইএন। আচ্ছা, তো একটা আমরা করতে পারি প্যাপ স্মিয়ার করে, প্যাপ স্মিয়ার। আরেকটা হচ্ছে আমরা ভায়া টেস্ট করে করতে পারি, আরেকটা হচ্ছে এইচপিভি ডিএনএ টেস্টিং করে করতে পারি, আরেকটা হচ্ছে কল্পোস্কোপি। আচ্ছা, আরেকটা হচ্ছে কল্পোস্কোপি। তাহলে আমরা শুধু নাম বলে দিব। এরপর আসি হচ্ছে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। হ্যাঁ, কিভাবে ট্রিটমেন্ট করব। আচ্ছা, তো এখন বলা হচ্ছে যে CIN-1 এর ক্ষেত্রে দুইটা অপশন, আপনি ফলো আপ করতে পারেন, হ্যাঁ ফলো আপ করতে পারেন, অথবা ইমিডিয়েট ট্রিটমেন্ট। তাহলে একটা হচ্ছে ফলো আপ, অথবা পেশেন্টকে আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট দিব। ট্রিটমেন্ট মধ্যে CIN-1 এ এখন বলা হচ্ছে যে আপনি সরাসরি ক্রায়োথেরাপির কথাই বলবেন, ক্রায়োথেরাপি আমরা দিব। আচ্ছা, আর CIN-2-3 তে আমরা কি করব, 2-3 তে আমরা কি দিব, লিপ, হ্যাঁ লিপের কথা বলা হয়েছে। তাহলে এই দুইটা কথা। এখন আসেন, আপনি যখন পরীক্ষা হসপিটালে অ্যান্সার করবেন আপনি তখন এক লাইনে বলবেন, কিন্তু আপনি যখন রিটেনে লিখবেন তখন আপনার আরো বেশি কথা লিখতে হবে। তাহলে প্রথমে আসেন আপু, CIN-1 এ আমরা বলেছি ফলো আপে রাখতে পারি অথবা ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা কখন আমরা হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিব। আচ্ছা, ইমিডিয়েট ট্রিটমেন্ট দেখলাম আমার পেশেন্টের বয়সটা হচ্ছে 35-এর বেশি, আরেকটা হচ্ছে আমার পেশেন্টের এই যে ট্রান্সফরমেশন জোন, হ্যাঁ বা স্কোয়ামো কলামনার জাংশন, এটা যদি দুইটা জায়গার বেশি থাকে, তো এটা আপু আপনারা বুঝেন তো তাই না, স্কোয়ামো কলামনার জাংশন। তো এটা যদি একটু বলি, এটা কোন জায়গাটা, এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের তো দুইটা পার্ট, একটা হচ্ছে সুপ্রাভেজাইনাল পার্ট অফ সার্ভিক্স, আরেকটা হচ্ছে ভেজাইনাল পার্ট অফ সার্ভিক্স। এটা হচ্ছে ভেজাইনাল পার্ট অফ সার্ভিক্স। আচ্ছা, তো ভেজাইনার দিকে সার্ভিক্সের যে লাইনিংটা থাকে আপু, এটা একটু মোটকা সোটকা থাকে, এটার বলে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কারণ ভেজাইনার এখানে প্রচুর জীবাণু আসবে, তাকে মোটা সোটা হয়ে প্রতিরোধ করতে পারতে হবে। তো এই যে আপু সার্ভিক্সের তাহলে যেটা ভেজাইনাল পার্ট, এটা লাইনিং হচ্ছে কি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, আর ভেতরের দিকে সার্ভিক্সের ভেতরে ইন্ডোসার্ভাইকাল ক্যানেলেরটা কি লাইনিং, এই যে লাইনিং, হ্যাঁ নরম সরম মানুষ, কলামনার এপিথেলিয়াম। তাহলে এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এবং কলামনারের যে জাংশন, এটাকেই আমরা বলছি কি স্কোয়ামো কলামনার জাংশন, স্কোয়ামো কলামনার জাংশন। তো আমাদের মেয়েদের আপু ইস্ট্রোজেনের উপর ভিত্তি করে এই জাংশনটা কখনো বাইরের দিকে থাকে, এই জাংশনটা কখনো ভেতরের দিকে থাকে। ধরেন আমার শরীরে যখন আমি হচ্ছে জন্মগ্রহণ করেছি, আমার মায়ের ইস্ট্রোজেন আমার শরীরে ছিল, তাহলে ইস্ট্রোজেন বেশি বেশি আসে, এই জাংশনটা বাইরের দিকে থাকবে।
সমগ্র রিপ্রোডাক্টিভ লাইফেও এই জাংশনটা বাইরের দিকে থাকবে। আপনি একটা মহিলার সার্ভিক্স যদি দেখেন, দেখবেন সার্ভিক্সের এই চারপাশ জুড়ে একটা দুই ধরনের লাইনিং এর মধ্যকার একটা কানেকশন দেখা যায়। এটাই তো আপনার জাংশনাল এরিয়াটা। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন, যখন আমার মায়ের হরমোনটা আমার শরীর থেকে চলে গেল, জন্মের পরে 10 নম্বর দিন থেকে শুরু করে আমার এই যে পিউবার্টি বা মেনস্ট্রুয়েশনের আগ পর্যন্ত যে সময়টা, এই সময় আমার শরীরে ইস্ট্রোজেন কম। আবার আমি যখন মেনোপোজে যাচ্ছি তখনও কম। এই কম সময়কালে এই জাংশনটা কোথায় থাকে? ভেতরের দিকে থাকে। আচ্ছা, তো এটা একটু বললাম যারা নতুন তাদের জন্য কোনটা কি। তো এগুলো আরো আসবে আপু, আপনাদের এই আরেকটা অংশ আছে যেটা হচ্ছে ক্লোজ গ্রুপে ইনশাল্লাহ হবে। আপনার হচ্ছে কি কি আছে, সার্ভাইকাল একটুপি, এই রিলেটেড একট্রোপিয়ন, ওগুলাতে আরো ছবি আঁকায় সুন্দর করে দেখানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, লেশনটা যদি দুইটার বেশি কোয়াড্রেন্টে থাকে, ট্রান্সফরমেশন জোনের দুইটার বেশি কোয়াড্রেন্ট জুড়ে যদি থাকে, লেশনটা যদি এন্ডো সার্ভাইকাল ক্যানেলে চলে যায়, সিআইএন এর সাথে যদি আপু গাইনি ডিজিজ থাকে, তাহলে আমরা কি করব? তাকে আমরা ক্রায়োথেরাপি দিব। ক্রায়োথেরাপি ইটসেলফ একটা শর্ট নোট, এটা আমি আপনাদেরকে বলবো একটু পরে। ক্রায়োথেরাপি, আচ্ছা, অ্যাটলিস্ট একটা জিনিস জেনে রাখেন, পোস্ট ক্রায়ো ফলো আপ, এটা একটু জেনে রাখি, এটা খুব পছন্দ ম্যাডামদের। ফার্স্ট ফলো আপ হচ্ছে অ্যাট 3 মান্থ, তার কোনো কমপ্লিকেশনটা আছে কিনা। সেকেন্ড ফলো আপ হচ্ছে অ্যাট 1 ইয়ার, কি দিয়ে? কলপোস্কোপি করে। থার্ড ফলো আপ কবে? থার্ড ফলো আপটা হবে হচ্ছে অ্যাট 2 ইয়ার, এবং এটা কি দিয়ে করি? ভায়া অথবা প্যাপস করে। আচ্ছা, ফোর্থ ফলো আপ অ্যাট 3 ইয়ার, এটা কি দিয়ে করি? কলপোস্কোপি করে। এটা জাস্ট জানেন, আমি এটা আবার বলবো আপনাদেরকে, এটা বলবো ক্রায়োথেরাপিতে কি কি লাগে, কি কি ক্রাইটেরিয়া, কি কি আছে, এটা একটু জেনে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন হসপিটালেও আপু এগুলো আসে, ছবি দিয়ে আসে, এগুলো লাগে, খুবই লাগে, মানে সিআইএন ছাড়া যেন হবেই না, কোনোভাবেই না। আচ্ছা, কখন আপু আমরা ফলো আপে রাখতে পারবো বা অবজারভেশন করতে পারবো, কোন কোন ক্রাইটেরিয়াতে? একটা হচ্ছে লেশনটা যদি লেস দ্যান 2 কোয়াড্রেন্টে থাকে, লেশনটা যদি বাইরের দিকে আছে, একটু সার্ভিক্সে আছে, পেশেন্ট হচ্ছে প্রেগনেন্ট, পেশেন্ট হচ্ছে ফলো আপ করতে আপনার রাজি আছে যে হ্যাঁ আমি ফলো আপ করতে চাই, পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ না, এই ক্ষেত্রে আমরা কি করব? তাকে আমরা ফলো আপ করতে পারবো। আচ্ছা, কিভাবে ফলো আপ করব? আচ্ছা, তো এখানে সিআইএন যদি প্রিসিডেড থাকে কি দিয়ে, এটা একটু বলে নেই, তারপর কয়েকটা টার্ম আপনাদের একটু বুঝাই দিব। আচ্ছা, তো অবজারভেশনটা কিভাবে করব আপু? সিআইএনটা যদি প্রিসিডেড বাই অ্যাসকাস এলসেল, হ্যাঁ, অ্যাসকাসটা হচ্ছে অ্যাটিপিক্যাল স্কোয়ামাস সেল উইথ আনডিটারমাইন্ড সিগনিফিকেন্স, অথবা হচ্ছে এলসেল যদি থাকে, লো গ্রেড স্কোয়ামাস ইন্টারএপিথেলিয়াল লেশন, এরকম যদি থাকে। আচ্ছা, তাহলে আমরা কি করব? আচ্ছা, তাহলে আমরা পেশেন্টকে কি করব? কো টেস্টিং করব। কো টেস্টিং করব 1 বছরে, 1 বছর পরে কি করব? কো টেস্টিং করব at 1 ইয়ার, কো টেস্টিং at 1 ইয়ার। কি দিয়ে করব? প্যাপস এবং এইচপিভি। তো আমরা এটা করে যদি দেখি আপু দুইজনই পজিটিভ অথবা যে কোনো একটা পজিটিভ, হ্যাঁ, তাহলে আমরা কি করব? সাথে সাথে কলপোস্কোপি এন্ড বায়োপসি করব। আচ্ছা, আমরা যদি দেখি দুইজনই নেগেটিভ, না কেউই পজিটিভ না, দুইজনই নেগেটিভ, তাহলে 3 ইয়ারলি করতে থাকবো টেস্ট, পরের টেস্ট আবার 3 বছর পরে করব। আচ্ছা, এরপরে আমরা আরেকটা যদি পাই অ্যাটিপিক্যাল স্কোয়ামাস সেল মানে CIN1 প্রিসিডেড বাই, এখানে আমি আপনাদের একটু বুঝাই দিব আপু, এই টার্মটা একটু বুঝাই দিব, হঠাৎ করে মনে হতে পারে যে আপু এটা কোত্থেকে বলতেছেন, কোন জায়গা থেকে আসছে, কোন টার্মটা কি, এটা আমি একটু বলে দিব আপনাদেরকে। আচ্ছা, তাহলে CIN1 প্রিসিডেড বাই, হ্যাঁ, প্রিসিডেড বাই ACH, ACH হচ্ছে
cannot exclude high grade lesion, atypical squamous cell cannot exclude high grade lesion, একটা হচ্ছে high grade squamous intraepithelial lesion। আচ্ছা গেল। এটা দিয়ে যদি প্রিসিডেড হয় আপু সাথে সাথে একটা কলপোস্কোপি করে ফেলবো। কলপোস্কোপি করে যদি দেখি কলপোস্কোপিটা মনের মতো হয় নাই, খারাপ, আনস্যাটিসফ্যাক্টরি, অথবা এন্ডোসার্ভাইকাল কিউরেটেজ করেছি সেটাও পজিটিভ, কি করব? ডায়াগনস্টিক এক্সিশন। ডায়াগনস্টিক এক্সিশন করব। এইটা আবার হচ্ছে নতুন যে হচ্ছে ক্লাসটা হয়েছে, এখানে দুইটা ভাগে ভাগ করে ম্যাডাম পড়াই দিছিলেন। আচ্ছা, দুইটা ভাগে ভাগ করে বলছিলেন এই এক্সিশনটা কি কি ধরনের হতে পারে। আচ্ছা, তো আমরা কি করব? এক্সিশন অথবা হচ্ছে আপনার কোন বায়োপসি নিব, হ্যাঁ কোন বায়োপসি নিব, তাহলে ডায়াগনোসিস এক্সিশন অথবা কোন বায়োপসি। কোন বায়োপসি কি কি ধরনের হইতে পারে? একটা হতে পারে, এটা জাস্ট জেনে রাখেন, কোল্ড নাইফ কোন, অথবা হতে পারে লেজার কোন। আচ্ছা, তাহলে এটা করতে পারি। আর যদি আমরা দেখি স্যাটিসফ্যাক্টরি এবং এন্ডোসার্ভাইকাল কিউরেটেশন নেগেটিভ, তাহলে আমরা এরপরে পেশেন্টকে আবার কখনো অবজারভেশন করব 1 বছরে, তারপর আবার 2 নাম্বার, মানে ফার্স্ট ইয়ার 1 বছর পর আবার 2 বছরে। আচ্ছা, তাহলে অ্যাট ফার্স্ট ইয়ার, অ্যাট সেকেন্ড ইয়ার, এভাবে কি করে? কো টেস্টিং এ কি প্যাপস এবং এইচপিভি ডিএনএ করে আমরা দেখছি। আচ্ছা, তো কো টেস্টিং করে কোনোটা যদি পজিটিভ আসে তাহলে আমরা কি করব? আবারও কলপোস্কোপি করব। আর যদি কো টেস্টিং করে নেগেটিভ আসে তাহলে আমরা কি করব? রুটিন স্ক্রিনিং এ চলে যাব। আচ্ছা, আপুরা বুঝতেছেন কি? আমি আসলে বুঝতেছি না, মানে রেসপন্স খুবই পুয়ার, কোনো কিছুই বোঝা যাচ্ছে না, আসলে কিছু বুঝাইতে পারতেছি কিনা। এরকম হইলে না খুব হতাশ লাগে, মনে হয় আল্লাহ কি পড়াইতেছি না পড়াইতেছি, যাই হোক। আচ্ছা, আচ্ছা, আপুদের মনে হইতে পারে আপু হঠাৎ করে আসমান জমিন কোত্থেকে এগুলারে নিয়ে আসলেন, অ্যাসকাস, এলসিল, এইচসিল। তো আপু আমরা যখন হচ্ছে রিপোর্টিং করি, প্যাপ স্মিয়ারের পরে যে আমাদেরকে রিপোর্টটা দেয়া হয়, তখন আসলে এভাবে আমাদেরকে একটা রিপোর্টিং দেয়া হয়, হ্যাঁ একটা রিপোর্টিং দেয়া হয়। আচ্ছা, যে এখানে স্কোয়ামাস সেল অ্যাবনর্মালিটি কি আছে, গ্ল্যান্ডুলার অ্যাবনর্মালিটি কি আছে, সেখান থেকে আসলে এটা বলা। তো এটা আসতেছে, আমি একটু CN 2-3 শেষ করে আসি। আচ্ছা, এরপর আচ্ছা আপু আবার শুনলে বুঝতে পারবেন, এগুলো একটু কঠিন লাগতে পারে। আচ্ছা, এবার আসি হচ্ছে CN 2-3। CN 2-3 ক্ষেত্রে বলা হয়েছে কি করব? লিপ করব, লিপ। আচ্ছা, CN 2-3 মানে আমরা হচ্ছে লিপ করব। লিপের ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে ফলো আপ করবো? পোস্ট লিপ ফলো আপ, আচ্ছা, পোস্ট লিপ ফলো আপের মধ্যে কি আছে? ফার্স্ট ফলো আপ এট 1 মান্থ, 1 মাসে পরেই আসবে, তার কোনো কমপ্লিকেশন আছে কিনা। সেকেন্ড ফলো আপে আসবে হচ্ছে 6 মাসে, কিভাবে করব? কলপোস্কোপি করে করব। থার্ড ফলো আপে আসবে হচ্ছে at 1 ইয়ার, তখন আমরা ভায়া অথবা প্যাপস করব। আচ্ছা, ফোর্থ ফলো আপে আসতে বলবো পেশেন্টকে at সেকেন্ড ইয়ার, তখন কি করব? তখনও ভায়া অথবা প্যাপস করব, প্যাপস। এবং এখানে ফিফথ ফলো আপে আসবে at 3 ইয়ার, এখানে কি করব? কলপোস্কোপি অথবা যদি প্রয়োজন হয় বায়োপসি করব। ঠিক আছে, এই হচ্ছে পোস্ট লিপ ফলো আপ। তাহলে আপু আপনার CN এর যদি একটা শর্ট নোট আসে, CN 1, CN 2, CN 3, তো আপনি যখন লেখার আপু একদমই সময় পাচ্ছেন না, তাহলে আপনি এইভাবে বলে দিবেন CN 1 এর ক্ষেত্রে আমরা ক্রায়োথেরাপি দিব, CN 2-3 তে আমরা হচ্ছে লিপ করব, এবং পোস্ট ক্রায়ো ফলো আপ, পোস্ট লিপ ফলো আপ, এই দুইটা আপনারা লিখে দিবেন, লাস্টে একটা উপসংহার দিয়ে শেষ করে দিবেন। যে আপনি যদি টাইমলি অ্যাকুরেটলি CN এর ট্রিটমেন্ট করতে পারেন, আপনি কিন্তু CSRVX কে প্রিভেন্ট করতে পারেন। এভাবে একটা উপসংহার দিয়ে আপনি হচ্ছে CN এর শর্ট নোটকে শেষ করবেন।
আপু আবার একটু বলবেন, ফলো আপটা অল্প বুঝতে পারছি। আচ্ছা আপু আপনি তাহলে একটু রিপিট করতে হবে, কারণ এতগুলা লেখা তো মুছে ফেলেছি, একটু আপনি রেকর্ডটা শুনলে ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা মোটামুটি গেল। আমি এবার একটু কয়েকটা কথা একটু বলে আপনাদের ইনশাল্লাহ আগামী, আচ্ছা না হয় আমি শেষ করে দিই ক্রায়োথেরাপি আর হচ্ছে লিপ, তাহলে আর এই ক্লাসে না বলি, আমি তাহলে শেষ করে দিই কারণ অনেক সময় হয়ে গেছে। বেথেসডা সিস্টেমে আপনার এই যে আপু আমরা একটা প্যাপস করতেছি, হ্যাঁ প্যাপসে আপনাকে যখন রিপোর্টিং করে বেথেসডা সিস্টেমে তখন কি কি কথা বলে, তো ওখানে বলে যে এটা কি স্যাটিসফ্যাক্টরি নাকি এটা আনস্যাটিসফ্যাক্টরি। আচ্ছা আপনি কিভাবে নিছেন, এটা কি কনভেনশনাল প্যাপ টেস্ট নাকি এটা লিকুইড বেস সাইটোলজি নিছেন, তো এগুলাতে আপু এমনি এমনি করে টিক মারতে হয় কোনটা বলছেন। এটার মধ্যেই থাকে যে আপনি কি স্কোয়ামাস সেল অ্যাবনর্মালিটি পেয়েছেন, স্কোয়ামাস সেলের মধ্যে তখন ভাগ করে দেয় অ্যাটিপিক্যাল স্কোয়ামাস সেল উইথ আনডিটারমাইন্ড সিগনিফিক্যান্স, অ্যাটিপিক্যাল স্কোয়ামাস সেল hyperplasia could not be excluded, low grade squamous interepithelial lesion, high grade squamous interepithelial lesion, আরেকটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আবার আপু এমনি করে গ্ল্যান্ডুলার সেল অ্যাবনর্মালিটি দেয়া থাকে, গ্ল্যান্ডুলার সেলের অ্যাবনর্মালিটি এটার মধ্যে আছে অ্যাটিপিক্যাল গ্ল্যান্ডুলার সেল, অ্যাটিপিক্যাল গ্ল্যান্ডুলার সেল যেটা ফেভার করে নিওপ্লাস্টিক অথবা আদারওয়াইজ স্পেসিফাইড, নট আদারওয়াইজ স্পেসিফিক না। আচ্ছা আরেকটা হতে পারে এডিনো কার্সিনোমা ইন সিটু, আরেকটা হচ্ছে এডিনো কার্সিনোমা। তো ওইখানে আপু আপনার এইভাবে রিপোর্টটা থাকে, ওখানে ঠিক দেওয়া থাকে আচ্ছা এটা এইটা পাইছি, আচ্ছা এটা পাইছি, আচ্ছা এটার এই নর্মাল অ্যাবনর্মালিটি পাইছে। তো আপনারা এখন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলো, ঠাস করে চলে আসে নাই। আচ্ছা আচ্ছা তো মোটামুটি গেল আমাদের হচ্ছে কোনটা দিয়ে কি করতেছি। আচ্ছা ক্রায়োথেরাপিটা একটু বলে ফেলি, ক্রায়োথেরাপির শর্ট নোটটা একটু বলে ফেলি, এটার সাথে আপনাদের পড়া হয়ে যাবে। ক্রায়োথেরাপির যেহেতু এখানে বলছি ক্রায়োথেরাপি, তাহলে আপনি শুরু করবেন কিভাবে। ইট ইজ এ ভেরি সিম্পল ইনএক্সপেন্সিভ থেরাপিউটিক অপশন ফর CIN1। তাহলে এটা কি একটা ইফেক্টিভ সিম্পল ইনএক্সপেন্সিভ থেরাপিউটিক অপশন ফর CIN1, এটা হবে আপনার ইন্ট্রোডাকশন। আচ্ছা মেকানিজম, এটা কোন মেকানিজমে কাজ করে, এটা ডিস্ট্রাকশন করে কাকে, ট্রান্সফরমেশন জোনকে এবং লেশনাল টিস্যু বাই ক্রায়োনেক্রোসিস এভাবে কাজ করছে। তো এখানে কি করে আপু, এরকম একটা গোল টুস দেয়া থাকে বাটির মতো, এটা দিয়ে আমরা হচ্ছে যেখানে লেশন সার্ভিক্সের ওইটাকে ওই বাটিটার মধ্যে বসায় দিই। ধরেন এরকম একটা কাপের মতো সার্ভিক্স, এইটা কাপটা দিয়ে এই সার্ভিক্সের লেশনটাকে এরকম বসায় দিচ্ছে। আচ্ছা তারপর এখানে আপু ছোট্ট একটা ফুটা থাকে, এই ফুটা দিয়ে কি আসে, নাইট্রাস অক্সাইড আসে, এসে ওই নষ্ট টিস্যুগুলাকে সে কি করে, নেক্রোসিস করে শক্ত করে ফেলে। আচ্ছা তো আপনার মোটামুটি -20 থেকে -30 ডিগ্রি সেলসিয়াসে সেলগুলো একদমই মরে যায়। আচ্ছা এবার আসেন ইন্ডিকেশন অফ ক্রায়োথেরাপি, কখন কখন আমরা দিব। CIN1 এ বলবো, 2, 3 আর এখন বললেন না, ক্রায়োথেরাপির কথা বলে না। আচ্ছা লেশনটা কোথায় থাকতে হবে, লেশন শুড বি ওভার দ্য এক্টোসার্ভিক্স, লেশনটাকে এক্সটেন্ড করতে পারবে না, লেশন ডাজ নট এক্সটেন্ড টু ভিজাইনা অর এন্ডোসার্ভিক্স, ভিজাইনা অর এন্ডোসার্ভিক্সে ডাজ নট এক্সটেন্ড। আচ্ছা আরেকটা হচ্ছে লেশনটা ভালো মতো ক্রায়োপ্রোব দিয়ে অ্যাডিকুয়েটলি কভার্ড হইতে হবে। আচ্ছা এটা একটা। আরেকটা হচ্ছে পেশেন্টটা হইতে হবে নট প্রেগনেন্ট অথবা 3 মান্থ পোস্টপার্টাম, আর পেশেন্টের কোনো পিআইডি নাই, নো পিআইডি। আচ্ছা এরপর আসেন হচ্ছে ক্রায়োথেরাপি প্রসিডিউরে আমরা কি করি জানেন, 3 মিনিট ধরে আপু ফ্রিজ করে ঠান্ডা করে ফেলি, আবার হচ্ছে ওয়েট করি 5 মিনিট, আবার হচ্ছে ফ্রিজ করি 3 মিনিট,
এই যে ফ্রিজিং করতেছি, ওয়েট করতেছি, আবার ফ্রিজিং করছি, এবার ফাইনালি কিন্তু দেখা যায় ওই পাশের টিস্যুটা মরে যাচ্ছে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা পেশেন্টকে কিভাবে ফলো আপ করবো, হ্যাঁ, পেশেন্টকে কি অ্যাডভাইস দিব, আর ক্রায়োথেরাপির আপনার কমপ্লিকেশনস কি হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি কি অ্যাডভাইস দিব পেশেন্টকে? নো ডাউটি, কোনো ডাউটি ইউজ করবেন না, ভেজাইনাল ট্যাম্পন ইউজ করবেন না, ইন্টারকোর্স করবেন না 4 উইকস। এটা একটা। পেশেন্টের হচ্ছে একটুখানি ক্র্যাম্প, একটুখানি ওয়াটারি ডিসচার্জ যাইতে পারে 6 সপ্তাহ পর্যন্ত। আচ্ছা, পেশেন্টকে আমরা অ্যান্টিবায়োটিক্স দিব, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্স দিব, ডক্সিসাইক্লিন দিতে পারেন 100 মিলিগ্রাম। নতুন ইয়াতে দেখলাম ম্যাডাম অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম, মেট্রো এগুলো বলছেন যে অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম দিয়ে দিলা, পেশেন্টের হচ্ছে 1 গ্রামের অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিলা, আর আরেকটা হচ্ছে মেট্রোর কথাও বলছে যে মেট্রো দিয়ে দিলাম, আর পেন কিলার দিয়ে দিলাম, বাস। এইটা লিপের ক্ষেত্রে যেমন এভাবে পড়াই দিয়েছেন ম্যাডাম। আচ্ছা, তো এটা গেল। আর ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম বিডি আমরা হচ্ছে 7 দিন দিতে পারবো। আচ্ছা, 100 মিলিগ্রাম বিডি 7 দিন। আচ্ছা, গেল। আর নতুন ইয়াতে ম্যাডাম বলছে এজিথ্রোমাইসিন অথবা আপনি সিপ্রোমেট্রো দিতে পারেন। সিপ্রোমেট্রো, এজিথ্রোমাইসিন দিলে 1 গ্রাম দিয়ে দিবেন, আর সিপ্রোমেট্রো 7 দিন দিবেন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে মোটামুটি গেল, আর কিছু দরকার নাই। আর যদি পেশেন্টের বেশি ব্লিডিং হয়, ব্লিডিংটা যদি বেশি দিন থাকে, পার ভেজাইনাল ব্লিডিং যদি বেশি হয়, 2 দিনের বেশি থাকে, ব্লিডিং এর সাথে যদি ক্লটস যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে ডক্টরকে দেখাইতে হবে। কমপ্লিকেশনস কে ক্রায়োর কমপ্লিকেশনস হচ্ছে পেশেন্টের সিভিয়ার ব্লিডিং হতে পারে, আচ্ছা, পেশেন্টের হচ্ছে ভেজাইনাল ডিসচার্জ যেতে পারে, পেশেন্টের সার্ভাইকাল স্টেনোসিস হতে পারে, সরি। আচ্ছা, এরপরে ফলো আপটা আমরা বলেছি, একটু আগে ফলো আপটা বলেছি, পোস্ট ক্রায়ো ফলো আপ। তাহলে ক্রায়োথেরাপির স্বর্ণটাপু শেষ। এরপরে আসেন লিপের শর্ট নোট। আচ্ছা, তো লিপের ক্ষেত্রেও আপনি বলবেন যে এটা সিম্পল প্রসিডিউর, সিম্পল আউটডোর প্রসিডিউর, অথবা সিম্পল আউটডোর ট্রিটমেন্ট অপশন ফর CN2 CN3 এভাবে আপনি বলে দিলেন। আচ্ছা, তো আপনার এটা কি লুপ ইলেকট্রোসার্জিক্যাল এক্সিশন প্রসিডিউর। আচ্ছা, তো এইটাতে আমার পেশেন্টকে কোনো অ্যাডমিশন করা লাগে না, এরকম হচ্ছে প্লাস্টিকের থাকে, এটার মাথায় তারের মতো থাকে, আমি সার্ভিসের সাইজ অনুযায়ী তার দিয়ে এরকম হচ্ছে কেটে নিয়ে আসি। আচ্ছা, তো এটা আপু আপনার সুবিধা হচ্ছে লিপে আমি পুরো সার্ভিক্সের যেই এরিয়াটা আনবো পুরাটাকে রাউন্ড করে কেটে নিয়ে আসতে পারতেছি, পরবর্তীতে এটা হিস্টোপ্যাথোলজিতে পাঠাইতে পারতেছি, এটা পুরাটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে না, এটা একটা সুবিধা লিপের ক্ষেত্রে। আচ্ছা, লিপের ক্ষেত্রে তাহলে আর কি কি বলবো, ইন্ডিকেশন কি, হ্যাঁ, ইন্ডিকেশন কি লিপের ক্ষেত্রে, কখন আপনি লিপ করতে পারবেন। আচ্ছা, আর লিপের অ্যাডভান্টেজটা কি। আচ্ছা, তাহলে লিপের আপনার ইন্ডিকেশন কি, আমরা CN2 3 তে করতেছি, ওই একই কথা আপু, ইন্ডিকেশন CN2 CN3 তে করতেছি, পেশেন্ট নট প্রেগনেন্ট, হ্যাঁ, অথবা 3 মান্থ পোস্টপার্টাম। আচ্ছা, তারপর আপনার এইটা কতটুকু থাকতে হবে, এইটার লেশনটা কতটুকু থাকতে হবে এটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, লেশনটা হচ্ছে লেস দ্যান 1 সেন্টিমিটার থাকবে, তাহলে নট মোর দ্যান 1 সেন্টিমিটার ইন্টু সার্ভাইকাল ক্যানেল, তাহলে সার্ভাইকাল ক্যানেলে 1 সেন্টিমিটারের কম থাকবে, সার্ভাইকাল ক্যানেলে লেস দ্যান 1 সেন্টিমিটার থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে নো এভিডেন্স অফ ইনভেসিভ ক্যান্সার অর গ্ল্যান্ডুলার ডিসপ্লাসিয়া, এগুলা নাই। আচ্ছা, আর এছাড়া পেশেন্টের নো PID অর ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, ব্যাস, আর কিছু নাই, গেল। তাহলে এটা হচ্ছে আমার ইন্ডিকেশন। তো
তো এই ক্ষেত্রে আপু আমরা কি প্রিপারেশন নিব, এটার আগে কি করব, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক্স দিয়ে নেব। অ্যান্টিবায়োটিক্স তো বললামই, অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম অথবা সিপ্রোমেট্রো দিবেন। ইন্ডোমেথাজিন সাপোজিটরি দিবেন, সাপোজিটরি নেবেন, পেশেন্টের কনসেন্ট নেবেন। এবং এটা কিন্তু জাস্ট আউটডোর প্রসিডিউর, কোনো অ্যাডমিশনের দরকার নাই। আচ্ছা, লিপের পরে আমরা পেশেন্টে কি অ্যাডভাইস দিব লিপ করার পরে? তো পেশেন্টের 2 সপ্তাহ পর্যন্ত 2 উইকস পর্যন্ত একটা পার ভেজাইনাল একটা ডিসচার্জ দিতে পারে, ব্রাউন অথবা ব্ল্যাক ডিসচার্জ। আচ্ছা, পেশেন্টের হচ্ছে কিছুটা ব্লিডিং যেতে পারে, পেশেন্ট কোনো ডাউচি অথবা ভেজাইনাল ট্যাম্পুন ইউজ করবে না 1 মাস, এবং হচ্ছে ইন্টারকোর্সও সেম 1 মাস। আচ্ছা, আর কি কি কমপ্লিকেশনস হইতে পারে লিপের? হেমোরেজ, ইনফেকশন, ট্রিটমেন্ট কোর্সে ফেল করলো, সার্ভাইকাল স্টেনোসিস, সার্ভাইকাল ইনকম্পিটেন্সি। আচ্ছা, আর পোস্ট লিপ ফলো আপটা একটু আগে আমি বলেছি, পোস্ট লিপ ফলো আপ। তো আপনার লাস্টে একটা আমরা হচ্ছে কনক্লুশন দিয়ে দিব যে লিপটা আসলে আপু একটা কি যুগান্তকারী হচ্ছে একটা ট্রিটমেন্ট, কিসের জন্য? CN2 CN3 এর জন্য। এরকম একটা সুন্দর উপসংহার দিয়ে আপনি হচ্ছে শেষ করলেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকগুলো। তো আপনার আজকের ক্লাসের টপিকগুলো হচ্ছে এগুলো। তার আমাদের এরপরে আপনাদের ক্লোজ গ্রুপে আরেকটা পোর্শন হবে, সেটা হচ্ছে ঈদের পরে ইনশাল্লাহ। তারপর আপনাদের প্রথম পরীক্ষা হবে, পরীক্ষাগুলো আপনারা সরাসরি ডিসি অফিসে এসেও দিতে পারবেন। আর যারা দূরে আছেন তারা হচ্ছে বাসা দিয়ে খাতা PDF করে পাঠাতে পারেন, এবং খাতাগুলো দেখার পরে আবার কিন্তু রিটার্ন করা হয়। কমপ্লিকেশন, আচ্ছা, কমপ্লিকেশন আপু আপনার হেমোরেজ হতে পারে, ইনফেকশন হতে পারে, সার্ভাইকাল স্টেনোসিস হতে পারে। এই তো, আর কিছু বলছি না? আর কিছু বলিনি। সার্ভাইকাল স্টেনোসিস, সার্ভাইকাল ইনকম্পিটেন্সি, বাস এই কয়েকটাই বলেছে। স্টেনোসিস, ইনকম্পিটেন্সি। তাহলে ঠিক আছে, আপনারা পড়তে থাকেন। ঈদের আগে তো আপনাদের সাথে আর কোনো ওপেন সেশনে দেখা হবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই খুব সাবধানে নিজ নিজ গ্রামে বা যেখানেই যেতে চান, দোয়া করি সবাই সুস্থ মতো পৌঁছান। ঈদের দিনটা একটু সুন্দর মতো আপনারা উপভোগ করেন। আর যারা এবার পরীক্ষার্থী তাদের জন্য একটু কষ্ট করে পড়তে হবে পরীক্ষার সময়, কিন্তু এটা বৃথা যাবে না। যদি ফেল করি সেই কষ্টটা অনেক বেশি কষ্টের, আর এখন একটু সময়টা দিয়ে যদি পাশ করে আসি সেটাই সবচেয়ে বেশি আনন্দের। তো আপনারা ভালো মতো পড়তে থাকেন, সবার জন্য অনেক শুভকামনা। ইনশাল্লাহ নতুন ব্যাচেও অনেকবার দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন, ভোকাল কর্ডটা ইমপ্রুভ করেন, ইনশাল্লাহ অনেক ক্লাস নিয়ে হাজির হতে পারবো। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। লাইভটা শেষ করছি, আল্লাহ হাফেজ।